তা আমার কাছে কেন এসেছেন? বাবু আমি আমি বড় বিপদে পড়েছি বাবু। যারা অন্যায় কাজ করে আমি তাদের সাহায্য করি না। আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। আমি যে আপনাকে বাঁচাতে পারি এ কথা কে বলল? ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। হুইসপারিং টেলসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তাজ। আজ আপনাদের জন্য নিয়ে এলাম বিশিষ্ট লেখক সমরেশ মজুমদারের বিখ্যাত গোয়েন্দা গল্প সমগ্র অর্জুন সিরিজ থেকে নেওয়া অর্জুন হতভম্ব। 1942 সালের 10ই মার্চ পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্ম বিশিষ্ট কথা সাহিত্যিক এবং ঔপন্যাসিক সমরেশ মজুমদারের। তিনি ঔপন্যাসিক হিসাবে বিখ্যাত হলেও ছোট গল্প, কিশোর উপন্যাস, নাটক, চিত্রনাট্যসহ গোয়েন্দা কাহিনীও রচনা করেছেন। সমরেশ মজুমদারের বই বাংলাদেশের প্রচুর মানুষ পড়তে ভালোবাসেন। দুই বাংলাতেই তিনি সমান জনপ্রিয়। সমরেশ মজুমদারের বইসমূহ যেমন সাতকাহন, গর্ভধারিণী, মৌসকাল, ট্রিলজি উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ, আট কুঠুরি, নয় দরজা ইত্যাদি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তবে চলুন আর দেরি না করে আমরা চলে যাই আজকের এই বিশেষ গল্পে। বারান্দায় চোরের মতো দাঁড়িয়েছিল লোকটা। দরজা খুলে এক পলক দেখে অর্জুন জিজ্ঞেস করল, বলুন কি দরকার? লোকটা পিট পিট করে তাকালো, তারপর হাত জোর করে কাঁদো কাঁদো গলায় বলল, আপনি আমাকে বাঁচান বাবু, আমি মরে গিয়েছি। রোগা এবং বেঁটে লোকটির পরনে সস্তার শার্ট প্যান্ট, দেখলেই বোঝা যায় অবস্থা ভালো নয়। অর্জুন জিজ্ঞেস করল, আমি যে আপনাকে বাঁচাতে পারি এ কথা কে বলল? আপনার কথা আমি আগেই শুনেছিলাম। আমার এক শালা রূপমায়া সিনেমাতে টিকিট ব্ল্যাক করে, ও আপনার খুব প্রশংসা করে। বাবু আমি আমি বড় বিপদে পড়েছি বাবু। লোকটি তখনও হাত জোর করে দাঁড়িয়ে। আপনার নাম কি? আগে যোগেশ্বর মাইতি। কি করেন? লোকটা মুখ নামালো। আগে বলতে সংকোচ হয়, তবুও বলি, আমি চুরি করি বাবু। চুরি করেন? চোর? আগে হ্যাঁ, কাজকর্ম পাইনি, পয়সাও নেই যে দোকান টোকান দেব, তাই চুরি করে পেট ভরাই। বাড়িতে বউ আর দুই ছেলে মেয়ে, মুখ দেখে তো কেউ টাকা দেবে না বাবু। আপনার বিপদটা কি? পুলিশ? না বাবু, চুরির জন্য পুলিশ আমাকে ধরলে আপনার কাছে আসতাম না। রাস্তার দিকে চট করে তাকিয়ে নিল যোগেশ্বর। মানে এখানে দাঁড়িয়ে বলাটা কি ঠিক হবে? যদি কেউ শুনে ফেলে। অর্জুনদের বাড়ি গলির একটু ভেতরে। গলিটা চওড়া, রিক্সা যাচ্ছে, মানুষজন হাঁটছে। একটা চোরকে বাড়ির ভেতর নিয়ে বসাতে প্রথমে ইচ্ছে হচ্ছিল না, পরে মত বদলে সে ডাকল, ভেতরে আসুন। যজ্ঞেশ্বর সন্তর্পণে ভেতরে ঢুকতেই চেয়ার দেখিয়ে দিল অর্জুন। বসুন। না না, আমি ঠিক আছি, আপনি বসুন বাবু। অর্জুন আর অনুরোধ না করে চেয়ার টেনে নিল। আপনার নাম নিশ্চয়ই পুলিশের খাতায় আছে? তা তো থাকবেই বাবু, এটাকে 4 বার জেল খেটেছি, তবে ওই 3 থেকে 9 মাস। বড় কাজ তো কখনো করিনি, এবার করতে গেছিলাম। যজ্ঞেশ্বর হাত জোর করেই বলল, ওই যে কথায় বলে না, বামনের চাঁদে হাত দেওয়ার শখ, তাই হয়েছিল আমার। সেটা করতে গিয়ে ফেঁসে গেছি বাবু। ফেঁসে গেছেন? তা আমার কাছে কেন এসেছেন? আপনি ছাড়া আমাকে কেউ বাঁচাতে পারবে না। পুলিশের বড় বড় কর্তারা আপনাকে খুব খাতির করে, আপনি বললে ওরা শুনবে। যারা অন্যায় কাজ করে আমি তাদের সাহায্য করি না। বিশ্বাস করুন বাবু, আমি আমার বাচ্চার দিব্যি করে বলছি, গত রাত্রে আমি কোনো অন্যায় করিনি। তাহলে আপনি কিসের ভয় পাচ্ছেন? এবার যজ্ঞেশ্বর সব কথা খুলে বলল। গত রাত্রে সে চুরি করতে গিয়েছিল শিল্প সমিতি পাড়ায়। কয়েকদিন ধরে লক্ষ্য করছিল ওই বাড়িতে প্রচুর গাড়ি আসছে যাচ্ছে। বাড়িটার সামনে পাঁচিল ঘেরা বাগান আছে। বাগানের গেট লোহার। আগে কোনোদিনও দারোয়ান ছিল না। গাড়িগুলোর আসা যাওয়া শুরু হওয়ার পর
একটা নেপালি দারোয়ান রাখা হয়েছে। বাড়ির মালিক দীর্ঘকাল জলপাইগুড়িতে ছিলেন না। যজ্ঞেশ্বর খবর পেয়েছে তিনি আমেরিকায় ব্যবসা করেন বলে নিজের শহরে এতকাল আসতে পারেননি। যজ্ঞেশ্বর বুঝতে পারছিল তার জন্য অনেক সম্পদ ওই বাড়িতে অপেক্ষা করছে। একে আমেরিকার ব্যবসাদার, তার উপর গেটে দারোয়ান বসানো, এসবই ইঙ্গিত করছে ওই বাড়িতে এখন অনেক দামি দামি জিনিসপত্র এসেছে। এই শহরের যে কোনো বাড়ির ভেতর ছক জেনে নিতে যজ্ঞেশ্বরদের বেশি সময় লাগে না। ওই বাড়িরও জোগাড় হয়ে গেল। দারোয়ান থাকলেও সে পরোয়া করেনি। রাতের অন্ধকারে পাঁচিল টপকে নিঃশব্দে ঢুকে পড়েছিল বাগানে। দারোয়ান টের পায়নি। তারপর জলের পাইপ বেয়ে সোজা 3 তলায়। সে 2 তলায় নামেনি, কারণ সেখানে আলো জ্বলছিল। 3 তলাটা অন্ধকারে পড়েছিল। ব্যালকনিতে নেমে সে স্থির হয়ে কিছুক্ষণ সব জরিপ করে নিল। ব্যালকনি থেকে ঘরের ভেতরে যাওয়ার দরজাটা বন্ধ, এবং সেটা ভেতর থেকে, অর্থাৎ ওই পথ যজ্ঞেশ্বর ব্যবহার করতে পারবে না। শেষ পর্যন্ত তাকে 2 তলায় নেমে আসতে হলো। পাইপ ধরে ঝুলে থেকে যখন নিঃসন্দেহ হলো বারান্দার আশেপাশে কেউ নেই, তখন সে 2 তলায় নামল। এইভাবে নেমে দাঁড়িয়ে থাকলে বিপদে পড়তে হবেই। যজ্ঞেশ্বর দ্রুত একপাশে সরে গেল। ভেতরে কারো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। এ সময় অবশ্য গৃহস্থ জেগে থাকে না, কিন্তু কেউ তো এত আলো জ্বালিয়ে রেখে ঘুমোয় না। একটু অপেক্ষা করে সে উঁকি মারল। ঘরটি খালি। সেটা ডিঙিয়ে সে যে ঘরে এলো সেখানে অনেক আসবাব, একটা খাটও আছে, কিন্তু কোনো মানুষ নেই। ঘরের আলো জ্বলছে। যজ্ঞেশ্বরের অস্বস্তি হলো। অন্ধকার ছাড়া চুরি করতে সে কখনোই পারে না। ঠিক ওই সময় একটা আর্তনাদ তার কানে এলো। প্রাণের দায়ে মানুষ এমন চিৎকার করতে পারে, কিন্তু চিৎকারটা সম্পূর্ণ হলো না। কেউ যেন মুখ চেপে ধরেছিল। যজ্ঞেশ্বর পা টিপে টিপে পাশের ঘরের দরজায় গিয়ে উঁকি মারল। একটা সন্ডা মার্কা লোকের হাতের থাবা চেপে রয়েছে শুয়ে থাকা বৃদ্ধের মুখে। বৃদ্ধটির হাত পা খাটের সঙ্গে বাঁধা। একটু দূরে ইজি চেয়ারে বসে খিলখিল করে হাসছে। গোল আলুর মতো দেখতে একটা লোক। লোকটি বলছে, কেটে টুকরো টুকরো করে তিস্তায় ভাসিয়ে দেবো শালা, আমার সঙ্গে চালাকি। অষ্টধাতুর ব্রজগোপালের মূর্তিটা কোথায় এখনো সুযোগ দিচ্ছে, বলে ফেলো, হাত ছড়াও। আমি আমি জানি না, তুমি তো তোমার মায়ের শ্রাদ্ধের সময় আসোনি, এলে তখনই জানতে পারতে। ওর মৃত্যু 2 দিন আগে থেকেই মূর্তিটা নেই। সেই শোকে সেই সতীলক্ষ্মী হার্ট ফেল করলেন। সন্ডা মার্কা লোকটা হাত সরাতে কোকিয়ে কোকিয়ে বললেন বৃদ্ধ। সঙ্গে সঙ্গে গোল আলু বলল, নাবিতে পিন ফোটা। না 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 না। সন্ডা মার্কার হুকুম তামিল করতেই আবার চিৎকার, আবার মুখ চেপে ধরা। গোল আলু এবার রেগে গেছে। ব্রজগোপালের অষ্টধাতুর মূর্তি সব বাজে ফালতু আইওয়াস। ওর পেটের ভেতরে ছিল দামি হিরে। অনেকদিন আগে মোগলদের কাছ থেকে ডাকাতি করে ওটা পেয়েছিল আমাদের পূর্বপুরুষ। পেয়ে লুকিয়ে রেখেছিল জিনিসটা ব্রজগোপালের পেটে। তুমি ছাড়া আর কেউ এই বাড়িতে ছিল না। অতএব এসব না বলা পর্যন্ত তোমাকে আমি ছাড়ছি না। এসব কাণ্ড দেখে যজ্ঞেশ্বর বুঝল ভুল জায়গায় এসে পড়েছে। হাতের কাছে যা পাবে তাই নিয়ে কেটে পড়লেই বুদ্ধিমানের কাজ। সে চটপট একটা আলমারি খুলল। জামা কাপড়ে ঠাসা, অর্থাৎ তার মনে হলো বড্ড বেশি লোভী হয়ে পড়েছে। ওই সন্ডা মার্কা লোকটার হাতে পড়লে তার 12টা বেজে যাবে। সে দ্রুত ব্যালকনিতে বেরিয়ে এলো। ওই সময় একটা চেয়ারে তার পা ঠকে যাওয়ার শব্দ হলো। সঙ্গে সঙ্গে ভেতর থেকে গোল আলু চিৎকার করে উঠল, কে কে ওখানে? আর কোনো দিকে না তাকিয়ে পাইপ বেয়ে নিচে নেমে বাগান পেরিয়ে পাঁচিল ডিঙিয়ে পালিয়ে এসেছে যজ্ঞেশ্বর। অর্জুনের বেশ লাগছিল একজন চোরের আত্মকাহিনী শুনতে। এবার বলল, আপনাকে তো কেউ দেখেনি, ধরতেও পারেনি,
তাহলে ফেঁসে গেলেন কি করে? এই তো বিপদ। ওই হাঁক শুনে পালাবার সময় ভয়ের চোটে তাড়াহুড়োতে আমার তালা খোলার যন্ত্রটা ফেলে এসছি। ওটা যে আপনার, তা কি করে লোকে জানবে? পুলিশ জানে। এই শহরের সব চোরের হাতিয়ার পুলিশের জানা। অর্জুন স্থির করতে পারছিল না সে কি করবে। অন্যের বাড়িতে চুরি করার জন্য গভীর রাত্রে ঢুকে যজ্ঞেশ্বরের নিশ্চয়ই অপরাধ করেছে। অপরাধীকে বাঁচানো তার কাজ নয়, কিন্তু একজন বৃদ্ধকে বেঁধে রেখে হীরের জন্য অত্যাচার করা নিশ্চয়ই ন্যায়কর্ম নয়। যজ্ঞেশ্বর যা বলল তা যদি সত্যি হয় তাহলে চুপচাপ বসে থাকার কারণ নেই। অর্জুন বলল, আপনি আমার সঙ্গে চলুন। কোথায়? ভয় পেয়ে গেল যজ্ঞেশ্বর। থানায়। পুলিশকে এসব কথা খুলে বলবে। ওরে বাবা, পুলিশ আমাকে ফাটকে ঢুকিয়ে দেবে বাবু। আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন, পুলিশ তা করতেই পারে, কিন্তু আমি আপনাকে এছাড়া অন্য কোনোভাবে সাহায্য করতে পারছি না। শোনা মাত্র যজ্ঞেশ্বর বারান্দা থেকে নেমে চোঁ চোঁ করে দৌড় দিল। চোখের পলকে উধাও হয়ে গেল লোকটা। অর্জুনের এবার অস্বস্তি শুরু হলো। মাথার ভেতরে কিছু ঢুকে গেলে সেটা না বের হলে স্বস্তি নেই তার। মোটর বাইক বের করে থানায় চলে এলো সে। বাইক থামাতেই বড়বাবুর সঙ্গে দেখা। বেজার মুখে তিনি জিপের দিকে এগোচ্ছিলেন। অর্জুনকে দেখে হাসার চেষ্টা করলেন। কি ব্যাপার, সাত সকালে? আপনার কাছেই এসেছি, চললেন কোথায়? আর বলবেন না, আমাকে আজকাল ছোটোখাটো অপরাধের তদন্তেও যেতে হচ্ছে। ভদ্রলোক আবদার করেছেন এসআই পাঠালে চলবে না, আমাকেই যেতে হবে। শুনছি উনি খুব ইনফ্লুয়েন্সিয়াল লোক, তাই। কার কথা বলছেন? এপি সেন, আমেরিকার বড় ব্যবসায়ী। শিল্প সমিতি পাড়ায় ওর আদি বাড়িতেও এসেছেন। কাল রাত্রে নাকি সেই বাড়িতে চোর ঢুকেছে। অর্জুন খুশি হলো। আমি যদি আপনার সঙ্গে যাই তাহলে অসুবিধে হবে? অসুবিধে না না, কিন্তু এটা চুরি টুরির কেস, খুন তো নয়। তাতে কি? বেশ, চলুন। বড়বাবুর জিপকে অনুসরণ করে বাইকে চেপে অর্জুন শিল্প সমিতি পাড়ার যে বাড়িটায় পৌঁছলো সেটি সদ্য সারানো এবং সাজানো হয়েছে। পুলিশ দেখে দারোয়ান গেট খুলে দিল। ভেতরে ঢুকে অর্জুন আন্দাজ করে নিল কাল রাত্রে যজ্ঞেশ্বর কোন পথে উপরে উঠেছিল। এপি সেন লোককে গোল আলু বলেছে যজ্ঞেশ্বর, এক বর্ণ মিথ্যে কথা বলেনি। বসার ঘরের সোফায় শরীর ডুবিয়ে তিনি বললেন, অফিসার, হোয়াট ইজ দিস? জলপাইগুড়ি শহরের ল অ্যান্ড অর্ডারের এই রকম অবস্থা? না, আমি সিএমকে জানাবো। এনআরআইদের উনি দেশে ফিরতে বলছেন, কিন্তু কোন ভরসায় আসবো বলুন তো? বড়বাবু জিজ্ঞেস করলেন, কি কি চুরি গিয়েছে আপনার? চুরি করতে পারেনি, তারা খেয়ে পালিয়ে গেল। যাওয়ার আগে একটা দেশি যন্ত্র, মানে আপনাদের ওই ভাষায় কি বলে, দেশি অস্ত্র ফেলে গিয়েছে। টমি, যজ্ঞেশ্বর যাকে সন্ডামার্কা লোক বলেছিল তাকে দেখতে পেল অর্জুন। লোকটা দুটো লোহার শিক গোছের জিনিস টেবিলে রাখলো। দুটো হলেও মাথাটা একটা তারে বাঁধা। যজ্ঞেশ্বর তাই দিয়ে তালা খোলে। বড়বাবু সেটা তুলে দেখলেন। একদম পাতি চোর, একে দিয়ে ভয় পাওয়ার তেমন কিছু নেই। ক্লু যখন রেখে গিয়েছে তখন 24 ঘন্টার মধ্যেই ধরা পড়ে যাবে। এবার অর্জুন জিজ্ঞেস করলো, ও কোন ঘরে ঢুকেছিল? দোতলায় পাইপ বেয়ে উঠেছিল। একটু দেখা যেতে পারে? টমি, এদের নিয়ে যাও। দোতলায় উঠে এলো ওরা। যজ্ঞেশ্বরের বর্ণনার সঙ্গে মিলে যাচ্ছে। বড়বাবু বললেন, চুরি যখন করতে পারেনি তখন এখানে সময় নষ্ট করে লাভ কি? এটা একদম ছিচকে ব্যাপার, পিছনে কোনো ব্রেন নেই। তা ঠিক। অর্জুন টমিকে প্রশ্ন করলো, আচ্ছা, উপাসের ঘরে কে থাকে? কেউ না। উত্তরটা শোনার সঙ্গে সঙ্গে অর্জুন দরজার পাল্লা টেনে উঁকি মারল। না, ঘরে কেউ নেই। অথচ যজ্ঞেশ্বরের বর্ণনা অনুযায়ী ওই ঘরে বৃদ্ধর ওপর অত্যাচার হয়েছিল। বৃদ্ধকে কোথায় সরালো ওরা? সে জিজ্ঞেস করলো, এ বাড়িতে কে কে থাকেন? কয়েকজন কাজের লোক, আমি আর সাহেব। আগে একজন বৃদ্ধ এখানে থাকতেন, তিনি কোথায়? আমি জানি না, বোধহয় দেশে চলে গিয়েছে।
দেশ? দেশ কোথায়? আমি জানি না। নিচে নেমে এপি সেন কিছু বলার আগেই অর্জুন বলল, আমরা ছোটবেলা থেকেই শুনেছি আপনাদের এই বাড়িতে অষ্টধাতুর তৈরি বজ্রগোপালের মূর্তি আছে, খুব দামি। সেটা ঠিক আছে তো? ব্রজগোপালের মূর্তি? এপি সেন ভ্রু কোঁচকালেন। আপনি জানেন না? ওহো, আপনি তো সেন, এবাড়ির কর্তারা রায় ছিলেন। হ্যাঁ, গেটে তো দেখলাম রায় বাড়ি লেখা আছে। আমার মামা হৃদয়রঞ্জন রায় বিপত্নিক এবং নিঃসন্তান ছিলেন, তাই মারা যাওয়ার আগে এইসব সম্পত্তি উনি আমার নামে উইল করে গিয়েছেন। মনে হচ্ছে আমাদের এই বাড়ির ব্যাপারে আপনি আমার চেয়ে বেশি জানেন। আপনি আমাকে ভুল বুঝছেন। আপনাদের এ বাড়ির অষ্টধাতুর কথা শহরের সবাই জানে। শুনেছি বাহাদুর শাহ যখন পালিয়ে যাচ্ছিলেন তখন একদল মুঘল সৈন্যের ওপর লুটপাট করে এই বংশের পূর্বপুরুষ অনেক সম্পদ পেয়েছিলেন। তার মধ্যে একটি বড় হিরে ছিল। সেই হিরে ওই অষ্টধাতুর মূর্তির ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। চোর এসেছিল শুনে আমার মনে হয়েছিল ওই মূর্তির সন্ধানেই সে এসেছিল। হ্যাঁ, আর সে যাক, মূর্তিটি চুরি যায়নি, তাই তো? অর্জুন হাসল। আমি এমন মূর্তির কথা কখনো শুনিনি, অবাক লাগছে। যে বৃদ্ধ এ বাড়িতে থাকতেন তিনিও তো রায়, তিনি জানতে পারেন, কিন্তু আমি আসা মাত্র তিনি ছুটি নিয়ে তীর্থে চলে গিয়েছেন। তাছাড়া ওসব গল্প বিশ্বাস করার মন আমার নেই। তাহলে অন্য কথা। তবে ওই বৃদ্ধ হাকিম পাড়ায় প্রায় যেতেন। হাকিমপাড়া কেন? ওখানে একজন ব্যাচেলর প্রবীণ মানুষ আছেন, অমল সোম। লোকে ওকে খুব বিশ্বাস করে, নির্লোভ মানুষ। এমন হতে পারে বৃদ্ধ আপনাকে নিজের বংশের মানুষ নন মনে করে অমল সোমের কাছে মূর্তিটা গচ্ছিত রেখেছেন। বড়বাবু বললেন, আমরা অন্য প্রসঙ্গ নিয়ে ওর সময় নষ্ট করছি। মূর্তি সম্পর্কে ওর যখন কোনো ইন্টারেস্ট নেই তখন আচ্ছা চলি, চোরটাকে ধরতে পারলেই আপনাকে জানাবো। নমস্কার। বাইরে বেরিয়ে এসে কিছুক্ষণ নিঃশব্দে বড়বাবুর জিপকে অনুসরণ করে শেষ পর্যন্ত এগিয়ে গিয়ে জিপটাকে থামালো অর্জুন। বড়বাবু অবাক। অর্জুন তাকে এবার সব কথা খুলে বলল। বড়বাবু হতভম্ব হয়ে বললেন, তাহলে ওই বুড়ো মানুষটাকে ওরা ওই বাড়িতেই লুকিয়ে রেখেছে? মনে হয় ছাদের চিলেকোঠা অথবা মাটির তলার ঘর, যে কোনো একটা জায়গায় হয়তো এখন সরিয়ে দিয়েছে। কিন্তু অমলদা এখন জলপাইগুড়িতে নেই। আজই ওর বাড়িতে হানা দেবে এরা। হাবু বাড়িতে আছে। ও কথা বলতে পারে না, কিন্তু গায়ে প্রচণ্ড শক্তি আছে। খুনোখুনি হয়ে যাওয়া বিচিত্র নয়। আমাদের উচিত ওর বাড়িতে লুকিয়ে পাহারা দেওয়া। কিন্তু এপি সেন আমাদের ফাঁদে পা দেবেন? লোভ বড় মারাত্মক জিনিস। ঠিক আছে, ব্যাপারটা আমার উপর ছেড়ে দিন। সেই রাত্রে অমল সোমের বাড়িতে কোনো হামলা হলো না। অর্জুন একটু অবাক। তার পাতা ফাঁদে পা দেবেন না এপি সেন, এটা সে ভাবতে পারেনি। সকালে থানায় এলো সে। বড়বাবু বললেন, আপনার যজ্ঞেশ্বর হাওয়া হয়ে গিয়েছে? মানে? তার বউ বলেছে সে নাকি কাজকর্মের খোঁজে শিলিগুড়িতে গিয়েছে। আমি একটু ঘুরে আসছি। যজ্ঞেশ্বরের ঠিকানাটা দিন তো। মাসকলাই বাড়িতে যজ্ঞেশ্বরের ভাঙা টিনের বাড়ির দরজায় দাঁড়িয়ে ওর বউ বলেছিল, কবে ফিরবে বলে যায়নি। টাকা পয়সা কিছু দিয়ে গেছে? হ্যাঁ, ওর তো হাতে টাকা ছিল না, দিল কি করে? একজন বুড়ো মানুষ এসেছিলেন ওর কাছে, রায়বাবু নাম, তিনিই দিলেন। কবে এসেছিলেন? কাল সকালে। কিরকম দেখতে? খুব রোগা আর বুড়ো। বাড়ি ফিরে এসে অর্জুন বড়বাবুকে ফোন করলো। বড্ড বোকা বনে গেছি। এসপি সেন কাউকে বেঁধে রেখে অত্যাচার করেনি। সে বৃদ্ধ বাইরে, আর তার পরামর্শে যজ্ঞেশ্বর ওই বাড়ি থেকে অষ্টধাতুর মূর্তি চুরি করে একসঙ্গে উধাও হয়ে গিয়েছে। লোকটার পাতি চোর নয়, কিন্তু আমি বুঝতে পারছি না ও কেন আমার কাছে এলো। আমার কাছে আগ বাড়িয়ে মিথ্যে বলে ওর লাভ কি হলো?
একদিনের জন্য আমরা ওর উপর নজর দিলাম না, এটা কি ওর কম লাভ? বুড়োর সঙ্গে পালিয়ে যেতে পারলো, কিন্তু কোথায় পালাবে? তাদেরকে ঠিক ধরে ফেলবো। অর্জুন রিসিভার নামিয়ে রাখল। সে হতভম্ব। শেষ হলো আজকের এই বিশেষ নিবেদন সমরেশ মজুমদার সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা গল্প অর্জুন হতভম্ব। আজকের এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা ছিলেন, কথক ও গোল আলুর ভূমিকায় তাজ, অর্জুনের ভূমিকায় রাজ, বড়বাবুর ভূমিকায় আকাশ, এপি সেনের ভূমিকায় রুদ্রনীল, বৃদ্ধের ভূমিকায় তমাল, আবহ সঙ্গীতে ওয়েভক্রাফট স্টুডিওজ, পোস্টার ডিজাইনে হুইস্পার আর্ট স্টুডিওজ এবং পর্ব পরিচালনায় আমি তাজ। আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা আবারও ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।